হাওয়ায় চটি পায়ে আর পৌরে শাড়ি ডালির বাড়ি, এখন তো সবই মিথ্যা। টাটা বিড়লা কাছাকাছি চলে গেছেন কোটি কোটি টাকা। অনেক টাকা খরচ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। সে বাদ দেন, হিসেব দিতে পারবো আমি কেন পারবো 300 কোটি টাকা যাই লোকের কাছে দিবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি এমন করেন যে নন্দীগ্রাম মুভমেন্ট বা এখানে যে সমস্ত মুভমেন্ট হচ্ছে সবটা তাঁর হাত ধরেই নাকি উঠে এসেছে, কিন্তু এখানকার মানুষজন তার কাছ থেকে জানছে যে অধিকারী পরিবার ছাড়া এই মুভমেন্ট তো চালাতে পারেনি। কতবার উনি এমনি করে হাত ধরে হাউ হাউ করে কেঁদেছেন, হাউ 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 করে কান্না। হ্যাঁ, অন্তরাত্মার থেকে কান্না, চোখের জল সব আমার কষ্ট হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেও অভিযোগ করেছেন, এবারে খবরে খুলে রয়েছেন। আপনি অনেকবার বলছেন যে আপনি কি মনে হতে পারে, মানে এবারে কি হতে পারে? 4 তারিখে কাউন্টিং যদি সত্যিকারে হয়, কালীঘাটে থাকবে কোথাও গিয়ে একটা অন্ধকারে অবস্থায় সমাজের নিজস্ব অন্য কোনো রোজগার যার নেই, সেই লোকটা পশ্চিমবাংলায় বসে যদি ইন্দিরা রায়ের স্বপ্ন দেখে, সিদ্ধার্থ রায়ের স্বপ্ন দেখে, প্রফুল্ল সেনের স্বপ্ন দেখে, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন দেখে, জ্যোতি বসুর স্বপ্ন দেখে, তাহলে কি এটা অন্যায় নয়? মূর্খ একটা, আমি বলি আমার মূর্খ। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায় চৌধুরী। পূর্ব মেদিনীপুরে নির্বাচন, 16টি আসন, কতগুলি আসন বিজেপির খাতে যাবে সেটা নিয়ে নানা প্রশ্ন উঠছে, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ছবি আমরা লক্ষ্য করলাম। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এলেন। নন্দীগ্রামকে তিনি এতটাই ভালোবাসেন যে তিনি সেখান থেকে ক্যান্ডিডেট হলেন, কিন্তু হেরে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত তিনি নন্দীগ্রামে পা রাখলেন না। শিশির বাবু রয়েছেন আমার সঙ্গে, শিশির অধিকারী, এই মুহূর্তে বেঙ্গল লিবার্টিতে এক্সক্লুসিভ, এবং তার কাছে জেনে নেবো কারণ নন্দীগ্রাম মুভমেন্ট মূলত তার হাত ধরেই উঠে এসেছে। শিশিরবাবু, একটা বিষয় আপনি বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে হেরে গেলেন, তারপরে নন্দীগ্রামের ত্রিসীমানায় এলেন, তিনি সভা করছেন, আগামীকাল হয়তো কোনো একটি সভা করবেন, সেটা নন্দীগ্রাম পার্শ্ববর্তী এলাকায় করবেন, কিন্তু নন্দীগ্রামে নেই। তিনি নাকি নন্দীগ্রামের মানুষের পাশে এতদিন ধরে ছিলেন, কোথায় তার ছবি? যা বলেন সেটা ঠিক না, যা করেন সেটা ঠিক। এরকম প্রকৃতির মানুষ, ওটা বাংলাদেশে বুঝেছি, ওটা ভারতবর্ষ বুঝেছি। ধরুন, এক লাইন ইংরেজি লিখতে আপনি যদি বলেন, সেই ইংরেজি কি মানে হবে আপনি যারা মাস্টার ডিগ্রি পড়ানো তারা বুঝতে পারেন। তা তো বটেই। আমার তো বেশি সময়টা কেউ কাটাইনি। আমার বাপ ছেলে দুজনে আমরা যে টাইম দিয়েছি, যে অর্থ খরচ করেছি, যত মিটিং করেছি, যখানা গাড়ি ভেঙেছি, বলে ওটা কি আছে। আমরা মানুষের কাছে এখন যাচ্ছি, মাথা নত করে, মাটি স্পর্শ করে, বড় বস্ত্র হয়ে বলছি, ক্ষমা করে দেয়, ক্ষমা চেয়ে, ক্ষমা করুন, ভুল করে দিচ্ছি। যুবক ছেলেগুলা মেয়েগুলা যখন পিচ রাস্তায় করে রোডে পড়ে কাঁদছে, সিপাই দারোগা জুতো দিয়ে পাচ্ছে। আপনি ভাবছেন কি এটা পশ্চিমবাংলা? ভাবা যায়নি কি আপনার বাড়ির ছেলে হোক, আমার বাড়ির ছেলে হোক, 25,000 ছেলে মেয়ে চলে গেল, কেউ জানে না। তারও যে বাবা সব আছে ওইসব ছেলে মেয়ে কেউ জানে। টাকা উনি নিয়েছেন, ভালো কাজ করেছেন, বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি, সবই হয়েছে। আগে তো আমরা যা বলতাম, কি আপনার খালি হাওয়ায় চটি পায়ে আর পৌরে শাড়ি ডালির বাড়ি, এখন তো সবই মিথ্যা। টাটা বিড়লা কাছাকাছি চলে গেছেন কোটি কোটি টাকা, হেলিকপ্টার ছাড়া আর হাঁটতে পারেন। একটা বিষয় আপনি তো একটু আগে বললেন যে অনেক টাকা খরচ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। হিসেব দিতে পারবো আমি কেন পারবো? একটু বলুন। দরকার নেই, মানে এই যে এই নন্দীগ্রাম মুভমেন্ট থেকে শুরু, দরকার নেই।
আমি আমি রোজগার করি, আমার পরিবার রোজগার করে, ইনকাম ট্যাক্স দিই, সৃজন করবেন পেয়ে যাবে সব। চুরি করা টাকা না। তোমাকে আমি একটা কথা বলি, যে কোনো আমার সব 4 ছেলে, আমার 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 শালিকা একজন, আমার আমার 5-6 জন আর 7 জন আমাদের নম্বর, সিরিয়াল নম্বর টিপে কাড়া 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 এবং সে টাকাটা তো কম টাকা, সে টাকা যদি থাকতো আমার কাছে তাহলে অনেক অনেক কুকুর শিয়ালকে আমি ওই কলকাতার ওই ফুটপাতের উদার ফেলে দিতাম। একটা বিষয়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি এমন করেন যে নন্দীগ্রাম মুভমেন্ট বা এখানে যে সমস্ত মুভমেন্ট হচ্ছে সবটা তাঁর হাত ধরেই নাকি উঠে এসেছে, কিন্তু এখানকার মানুষজন তার কাছ থেকে জানছে যে অধিকারী পরিবার ছাড়া এই মুভমেন্ট কেউ চালাতে পারেনি। না না, সে তো অনেক অনেক ইতিহাস। কতবার উনি প্লেনে গেছেন, উনি যে সিটে বসেন, অর্ডিনারি যে সিটে বসতেন, যে সিকিউরিটি গ্রাউন্ডে তার চারধারে সিটটা খালি থাকে। আমরা ভিআইপিতে চলে যেতাম, প্রথম দিকে যেতাম, তারপরে ভাবলাম যে কেন মিশামিশি যাবো, এটা আমার টাইটেল, ইন টাইটেল, আমি ওখানে যাবো, তাই যেতাম। কিন্তু উনি যেদিন যেতেন আমি তার পাশে গিয়ে বসে পড়তাম। কতবার উনি এমনি করে হাত ধরে হাউ হাউ করে কেঁদেছেন, হাউ 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 করে কান্না। হ্যাঁ, অন্তরাত্মার থেকে যে কান্না, চোখের জল, সব আমার কষ্ট হয়। কি বলতো একটা লাইন বলবো, বেশি বলবো না, অনেক কথা আছে, সব বলবো না। একটা লাইন বলে, দাদা মামা বাড়ি যেতে পারি। কেন, কি হলো হঠাৎ? মামা বাড়ি যাবে না কেন? যাবে না, সেখানে তো জন্ম, সেইখানে বড় হয়েছ, মাঠে ধানের ডগা কুড়াতে, বাজারে গিয়ে চকলেট, রজেন স্কিমটা হার বিক্রি করে পরীক্ষা দিতে যাবে না কেন? আর্থিক টান আছে, সেসব হবে ঠিক। লাল ধুলার রাস্তা, কি করতে হবে? একটা পিচ রাস্তা করে দিতে হবে। আমরা কদিনের মধ্যে করতে হবে, আমরা যে কদিনের মধ্যে চান আমরা যাই না, ঠিক আছে, 15 দিন পরে তোমার সঙ্গে হবে। ওই তুমি বিশ্বাস করো, এখানে আসিস, আমাদের যে ডেপুটি লিডার আছে, আশিস বাবুকে থেকে না দাঁড়াতে আমি সম্বোধন করি, আশিস বন্দ্যোপাধ্যায়। আমি আশিস ওই রাস্তা থেকে ওর বাবা বাড়ি পর্যন্ত মোটর সাইকেল চালিয়ে একটা যাবে, একটা আসবে, তার রিডিংটা আমাকে দাও, কত কিলোমিটার আর কোন কোন মৌজা কভার করছি, কত পপুলেশন করে দেওয়ার পরে সে বলে কালকে করে পারি। আমরা ঠিক আছে, 12টা না, 12টা না দাদা, একটু বেশি। আমরা আচ্ছা ঠিক আছে, 2টা 3টা তার মধ্যে হবে তো? বলে হ্যাঁ করে দেবো। বলে আমি ওকে বিশ্বাস করলাম। রাত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঘুমকে পার্সোনালি রিকোয়েস্ট করলাম, দলটা তো করেই, আমরা জান না। আর ওই মামাবাড়িতে ওরা জন্মেছে, বড় হয়েছে, অনেক গল্প আছে, সেসব কথা আমরা যাবো না। আপনাকে আমার এমজিএসওয়াইতে আমার দপ্তর, সেই দপ্তরে আমি দিয়ে এই রাস্তাটা পিচ রাস্তা করবো। আর এটা আমি উইদিন 7 days অর্ডার করাচ্ছি। যে প্রসিডিওরে মাপ জোর দিয়ে ফর্মা পূরণ করে পাঠাতে হয়, সেটা আমি তখন রাইকাসে পাঠিয়ে দিলাম। আমি রিকোয়েস্ট করেছি বলে আমি ব্যালেন্স করে পাঠিয়ে বাকিটা আমি রাইটার্সকে দেব। দিয়ে রাইটার্সে যারা করেন বলছেন তিনি তাকে ফোন করে বললেন ওটা পাঠাচ্ছে, ওটা বাই নেম আমাকে প্লেন দিয়ে প্লেনে টিকিট কেটে পাঠিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে দিল, আশিস 3 দিন চুপ করে গেল। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না করতাম, মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি আমরা, আমরা জানি কীভাবে করতে হয়। তার সেই লাইনে আমি চলে গেলাম। আমরা টেন্ডার হলো, পিচ রাস্তা হয়ে গেল। বলে দাদা একবার তারকেশ্বর ঘুরে আসবে। আমাদের নিশ্চয় পিচ রাস্তা হয়ে গেছে, তোমরা যাচ্ছ না? না, বাড়ি এবারে সবাই যাচ্ছে। অদ্ভুত কথা, অদ্ভুত কথা কিরকম। আর একটা কথা বলে, মানে ইতিহাস যদি খুলতে আরম্ভ হয় বন্ধ হবে না।
বলছে আমি তো আমি তো 3 দিন চলে যাব, একটা গ্যাসের দাম তখন ছিল 250 টাকা। আমি বসেছি তার বেডরুমে, বলে কালী ঠাকুরের বড় ছবি আছে, পার্টিতে বলল 3 দিনে মা চাইছে 750 টাকা, এবং গ্যাসের দাম 250। 2-3 জন খাবে, মা আর সেই কাজের লোক 250 টাকা এবার দেওয়া চাইছে। বলতে পারেন কোথা থেকে দিব 250 টাকা? 3টা লোকের থাকলে 250 টাকা দিতে হবে, কথা আছে। নিন্দুকরা বলে, পরে যারা রেগুলার পকেট থেকে পয়সা বার করে তারা বলে ওটা বলছিল আপনাকে, আমি আমার পকেটে আপনার আছে, বের করতে হবে। গর্বে জানতে ঘটনা চোখে দেখা। বৌদিকে বলছে, বৌদি ওই ভালো কাপটা যে আমি কিনে নিয়েছিলাম সে মুখ জায়গা থেকে সিদ্ধা এসেছি, রাজার ওই কাপের চাটা একটা বিষয়, শুভেন্দু অধিকারী তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেও লড়তে দেখেছেন, এবারে ভবনে ঘুরে লড়ছেন। আপনি অনেকবার বলছেন যে আপনিও ভবনে ঘুরে যাবেন, প্রচার করবেন। কি মনে হতে পারে, মানে এবারে কি হতে পারে? কারণ 77 নম্বর ওয়ার্ড, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিড দেয় ভবনীপুর থেকে, সেখান থেকে প্রায় 16,000-এর মতো নাম বাদ দিয়েছে এবং ম্যাক্সিমামটা মুসলমান। উত্তর আপনি দিয়ে দিলেন, আমাকে দিতে হবে না, মানে আবার হিন্দু নামও বাদ দিয়েছে। আমি বলছি উত্তরে পাওয়া গেছে আপনার মুক্তি অন্ধকার দেখি। 4 তারিখে কাউন্টিং যদি সত্যিকারের হয়, কালীঘাটে থাকবে না, কোথাও গিয়ে একটা অন্ধকারের অবস্থা। আপনার তো রাগ হলো কেন হট করে? যার সাথে আমার কোনো রাগ নেই, আমার রাগ ইচ্ছা কিছু নেই। এটা আনফিট লোক, ব্যারিস্টার নয়, উকিল নয়, অ্যাডভোকেট নয়, কোয়ালিফাইড প্রফেসর নয়, সমাজের নিজস্ব অন্য কোনো রোজগার যার নেই, সেই লোকটা পশ্চিমবাংলায় বসে যদি বিধান রায়ের স্বপ্ন দেখে, সিদ্ধার্থ রায়ের স্বপ্ন দেখে, প্রফুল্ল সেনের স্বপ্ন দেখে, বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন দেখে, জ্যোতি বসুর স্বপ্ন দেখে, তাহলে কি এটা অন্যায় নয়? মূর্খ একটা, আমি বলি আবার মূর্খ। উকিল ব্যারিস্টার প্রফেসরদের যখনই আমি 5টা নাম বলেছি ক্যান্ডিডেটের সময়, আমাকে বলছে আপনি কেন একটু শিক্ষিত লোক কেন করবো বলুন, কেন বলেন তো? এই যে সেই সন্দেশখালীতে যে এমপি হয়েছিল, নামটা মুসলিম লোকটা, নামটা আজিন বরুয়ের পড়াশোনা কত? হ্যাঁ, এইখানে যদি হ লিখে জিটা হবে এখানে এত দূর আজিন বরু আইসে। কলকাতা ছেড়ে কলকাতায় এবার কাজ করেও জানা না। ইলেকশন কমিশন তার কতগুলো নিয়ম আছে পার্টির ক্ষেত্রে। পার্টির মেম্বারশিপের লিস্ট দিতে হয়, তাতে নাম, বাবার নাম দিতে হয়। গত 15 বছরে পার্টির কোনো জেনারেল মিটিং হয়েছে বা কোনো ভদ্রলোক বলতে পারবে এই শো আমার ব্যাপার, নট অনলি দ্যাট। ফিরে যাও সরকারে হওয়ার আগে এক একটা এমএলএ সিটে কত খরচা হয়, এক একটা এমপি সিটে কত খরচা হয়, ওর বাপ ঠাকুরটা 14 গুণ শুনে বলতে পারে। সেই দিনে ফিরে যাও, সব আমরা জানি। 2011 বাদে হ্যাঁ, আমরা জানি। টাকা কোথায় পাবো? টাকা আমি দেবো, আপনি কোথায় পাবেন? আমি মাটি থেকে করে আনবো। আমরা কি টাকা আমরা চাইলে লোকের কাছে পাবো না? আমাদের সেই গুডউইল নাই। 200-100 কোটি টাকা, 300 কোটি টাকা চাই লোকের কাছে দিবে না লোক। হ্যাঁ,
পারমিট লাইসেন্স না দিতে পারি, পারমিট লাইসেন্স না দিয়েও লোকে চায় টাকা দেয় কিনা, টাকা দেয় আমি চোখে দেখেছি। কংগ্রেস করেছি, অতুল্য হচ্ছে কাছে দেখেছি। অমর দাশগুপ্তকে খানিকটা বিশ্বাস করত এবং প্রমোদ বাবু তার পার্টি কলিগদের সঙ্গে যার সম্পর্ক ছিল তার অনেক ভালো সম্পর্ক আমার সঙ্গে ছিল। আমি রাজনীতির লোককে বিশ্বাস করতাম। 3 নম্বর ক্ষেত্র স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, আর অটোমেটিক্যালি আজকে যেহেতু আমাদের টেরোরিস্ট পরিবারের জন্ম, আমাদের জন্মস্থান তো ভবানী চক, ব্রিটিশ গভর্নমেন্ট থানা আমাদের এই জেলায় অ্যাবলিশ করেছিল। একটা হচ্ছে ভবানী চক আর একটা হচ্ছে বাইরে। ব্রিটিশ পারেনি আমার সঙ্গে। আর ইনি তো কালীঘাটের বাচ্চা, কাঁটাল ঘরের কাছে ধারে টালির ঘরে থাকবে। তার ভেতর দোকান ভেতরে যে কি অবস্থা আছে তোমরা কেউ জানো? তোমরা জানো ভিতরে কিরকম হবে? ভিতরে রাজপুরী, রাজপ্রাসাদ, এখন মানে ওপরটা টাল, উপরটা টালি, ভেতর সব একবারে সুন্দর করে তৈরি হয়ে গেছে রাজপ্রাসাদ। সেইভাবে আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে বুদ্ধবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধবাবু, জ্যোতিবাবু সবাই এটা তুলনা করলেন, করে বললেন যে এদের সাথে যদি এনাকে তুলনা করা হয় সেটা ঠিক নয়। আপনি বুদ্ধবাবুর বিরুদ্ধেই লড়েছেন নন্দীগ্রামে, তারপরেও বুদ্ধবাবুর ফোনে হয়ে বলছেন। প্রচন্ড ভাবে আমার সঙ্গে লড়াই হতো, হ্যাঁ, এবং সাংঘাতিক ভাবে লড়াই হতো। কারণ আমার শ্বশুর বাড়ি ফরিদপুরে, সেটাও দাদা বড় ভট্টাচার্য, আমার শ্বশুর বাড়ি ওরাও সৌরেন্দ্র মহাবাড়ি ভট্টাচার্য, বুদ্ধদেব বাবুর বাড়ি থেকে 40 ডিস্টেন্স। সবসময় আমার কাছে সব কথা বলি। আমি খুব সিগারেট খেতো, আমি খুব সিগারেট খেতো, সিগারেট ফুরিয়ে যেত আসলে করেছি টাকা হ্যাঁ, মাঝে মাঝে রাগ হলে নাচবো না, পুকুরি দিত। তারপরে আমি উঠে গিয়ে উল্টে দাঁতকে দরজায় রেখে দিয়ে এমনি করে ডাকতাম যে চলে আসবে, সিগারেটটা বার করে দিতাম। আমার সিগারেট ঢোকবো, আমি টার্মিনাল চার না আরেকটা খেতে হচ্ছে 555 সম্ভবত। আমি কি করতাম, হ্যাঁ হ্যাঁ, আমি কি করতাম। মানে এই সিগারেট খাওয়া নিয়েও যদি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাও বলছি সিগারেট খাওয়া নিয়েও অনেক মানে অনেক এর সঙ্গে অনেক গল্প আছে আপনার বুদ্ধবাবু। আমার তো পার্লামেন্টে সিগারেট স্মোকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, হ্যাঁ, তারপর বন্ধ হয়ে গেছে। আমরা কারা কারা ছিলেন? আপনি প্রেসিডেন্ট আর বাকি সদস্যরা কারা কারা? একবার খুব নাম করার লোক, সমস্ত নাম করার লোক, যারা 100-500 কোটি টাকার বাইরে। তো অনেক ইতিহাস আছে। টাকা পাবো না, আমি দুটা ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বলেছিলাম যে কালকে 300 কোটি টাকা আমার দরকার, গাড়ি করে আমার বারান্দায় পৌঁছে দিল 325 কোটি টাকা। তখন দাবিটা করলো আরো টাকা চাই। রেল ভবনে মিটিং হচ্ছে, শুভেন্দু বাইদুবাই ছিল, শীতকাল, ক্যান্ডিডেট স্থির হচ্ছে। আমি ঢুকলাম, গুরুত্বপূর্ণ সব হচ্ছে, ক্যান্ডিডেট সব ঠিক হয়েছে, ফালতু সারা কথা। তো পিলার ধারে আমার বারান্দায় দুখানা গাড়িতে 300 কোটি টাকা দাঁড় করানো হয়েছে, দাঁড় করা হয়েছে। আমি যদি জিজ্ঞেস করি টাকা দূর করছিল, হ্যাঁ তারপরে টাকা কখন কোথায় গেছে, আমার ঘরে আছে, বাকি দূর করতে হাতটা ধরে করে বলছে 300 কোটি টাকা। তোমার প্রিন্সিপাল সেক্রেটারি হ্যাঁ হ্যাঁ, লালু, হ্যাঁ বুঝতে পেরেছি। লালু লালু আর বলুন, হ্যাঁ এর দুজন ছাড়া ব্যক্তিগত। সিগারেট খাওয়া কবে থেকে চালু? হ্যাঁ, সিগারেট খাওয়া প্রায় 10 বছর হয়ে গেল। মানে একবারই ছেড়ে দিল? একবার। বিমান বসু একদম সিগারেট খান? হ্যাঁ, বিমানবাবু সিগারেট খান। তাই যেতে যেতে মাঝে মাঝে কথা হয় যে আপনি মারা গেলে, আমি মারা গেলে আর বোধহয় চুরি করার লোক পাওয়া যাবে না। আমি মারা গেলে পাওয়া যাবে না, আপনি মারা গেলে পাওয়া যাবে না। কারণ আপনি পঞ্চায়েতে জিতে টিভি চাউছে বাজার করছে আমার সঙ্গে।
না তাহলে আরেকটা জিনিস মিল আছে আমার কোনটা নাকি লাল চাটা, আপনিও লাল চা খেলাম, আমিও লাল চা খাই, আমার ঠিক আছে। এইরকম কাজের পেয়ে দেবো। বিমানবাবু যদি লিখে দেখা যান, তিনি প্রোলেতারিয়ান একটা মুভমেন্টের সঙ্গে যুক্ত, বামপন্থী চিন্তা ভাবনা। আপনার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড সেটা একটা বুর্জোয়া ক্লাস, কখনো এই সংঘাত তো হয়নি প্রোলেতারিয়ান ভার্সেস বুর্জোয়া, মানে যেটা সাধারণত বামপন্থীদের মধ্যে না হয়। সে সংঘাত তো রাজনীতি করতে গেলে করতে হবে, হ্যাঁ, সংঘাত করতে হবে এবং এটা ঋষি মানে বিবেকানন্দ থেকে শুরু করে যদি আপনি মনে করেন যে আজকে আমি পরমহংসদেবের কথা বলবো বা অমুকের কথা বলবো, সবাই মুভমেন্ট করেছে, প্রত্যেকে মুভমেন্ট। বিবেকানন্দ একবার আমারাটিতে আছেন, পিঠে মাদ্রাসির ধারে একটা ফোড়া হয়েছে, কলকাতা থেকে সব ডাক্তাররা গেছে, সঙ্গে একটা বাচ্চা মেয়ে ছিল, নার্স গেছে, সে ডিউটি করেছে, তারপরে নিয়ে গেছে তার সঙ্গে অ্যানেস্থেসিয়াটা দিল। এবার ঘটনা আমি বলছি, ধরুন ডাক্তার রেডি, অ্যানাস্থেসিস করতে গেছে, সমস্ত লিকুইডগুলো সব পড়ে গেল। ডাক্তারদের আনাদার প্যাক করতে হবে, আবার পরে এসে নিয়ে যেতে হবে। বিবেকানন্দ বলছেন, আমি জিজ্ঞেস করলাম ডাক্তারদের কত সময় লাগতে পারে, ওরা বললো 45 মিনিটের মধ্যে পরিষ্কার করুন, আর তার বেশি না, 1 ঘন্টা আপনার আমরা কাটুন। কি বলছেন, আপনার এই বয়স, এই স্বাস্থ্য, এটা আমরা কেটে ফেলবো? বলে আমি বলছি আপনারা কেটে ফেলবো। ঠিক আমার লাইফে একই জিনিস হচ্ছে, মেয়েটার 5টা রাত্রি হসপিটাল ডিউটি করেছি। সকালবেলা আমি একটা ট্রেন কাটাতে গেছিলাম, এইরকম একটা গোলবাড়ি দিয়ে ঠাকুর কেন্দ্র করে গেলাম, 5.5 ইঞ্চি প্রায় লেন্থ। মেয়েটা 5 দিন ডিউটি করেছে, পড়ে গেল। ডাক্তার গালাগালি করছিল, গালাগালি করছিল না, ওটা তো আমার সময় খারাপ না হয়, যাও ওটা কিছু হয়ে যায়, রক্তগুলো বেশি করে চলে যাচ্ছে, আমরা সেলাই করি। কি বলছেন, আমরা বিবেকানন্দ বইটা ওখানে আছে আমার কাছে, নিয়ে এসো, যাও যাও যাও, লাইন বাই লাইনটা খুলে দেখে দিলাম। বিবেকানন্দ মানুষ, আমি মানুষ, সেলাই করুন আরম্ভ করুন, স্টার্ট করুন, দেখে দেবো। তবে হয়ে গেল ডাক্তার, সেলাই করুন। কিন্তু আর কিছু না, ঋষি বঙ্কিম আপনার হয়ে যাচ্ছে নামগুলো সব, তাদের ইতিহাস সব তো অরবিন্দ গোটা লাইফের রিফ্লেকশনটা বেরিয়ে, গোটা লাইফের রিফ্লেকশন। আমি আর শেষ দুটো প্রশ্ন, সেটা হলো বিলু, আপনার অত্যন্ত আদরের নাতি, আপনার ফিউচার অফ ফিউচার অফ সেই কারণেই বলছি, মানে সে কি পলিটিক্সে জয়েন করবে, আপনি কি চান আপনার বড় ছেলেকে আপনি পলিটিক্স করতে দেন? না না, প্রত্যেকটিও খেলতো, বদমাইশি করতো, খেলায় চলে গেল। বাকি তো সব ছেলে পলিটিক্স করবে বললো, আপনারা করো, আমরা তুমি চুকিলে ওখানে করো, চলে যাও, পড়ে এসো, ব্যবসা আছে ব্যবসা দেখো, করোনা রাজনীতি করবো। কারণ বিলু একটা মা একবারে কিছুতে করতে দেবে না, পলিটিক্স করতে দেবে না, আমরা ও পলিটিক্স করবো। মানে আপনি বলে দিয়েছেন বিলু পলিটিক্সে নামছে, পলিটিক্স করবো, এটা ব্রেকিং খবর, বিলু পলিটিক্সে নামছে। আর শেষ প্রশ্ন, আপনি এতদিন ধরে পলিটিক্স করে এসেছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা তিনি বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ, মোদী সহ বিভিন্ন তার বিরোধী যারা রয়েছেন তুই দুপারি করে কথা বলেন। আপনার সঙ্গে বা আপনাদের পরিবারের সঙ্গে সিপিএম এর যে সংঘাত আমরা দেখেছি নন্দীগ্রামে, এটা ভয়ঙ্কর ছিল। সেই সংঘাতে কোনোদিন সামনে কোনো সিপিএম নেতাকে দেখলে আপনি তুই করে কথা বলেছেন, লক্ষণ শেখকে বলেছেন? না, কি দরকার, কোনো দরকার আছে? তো রাজনৈতিক সৌজন্যবোধ কথা বলার কোনো প্রয়োজন আছে? কোনো রাজনৈতিক কলিগ, সে যেই যাবো, যে দলের লোকই হোক, প্রয়োজন আছে বলে ভাবনা। এটাই তো পার্লামেন্টারি পলিটিক্স। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে, তার মানে বাই বার্থ ছোট, তার জন্য ছোট কথা বলে খারাপ লাগবে শুনতে। অনেক দুই চিংড়ি আছে, এবং পরিবার তার পিছনে চুল চামার যথেষ্ট করেছেন, সেটা
তারাই বলে তাকে ভদ্রলোক, আমি এটা আমি বলি ও ছোট লোক, মাছওয়ালি, মাছ বিক্রি করে। আর এর থেকে বেশি ওর অন্য সার্টিফিকেট হয় না। ওই দিনটা মনে পড়ছে যেদিন আপনার বাড়ির সামনে গণেশ পুজো করে মাইক বাজিয়ে একটা স্লোগান কন্টিনিউ চালানো হয়েছিল, চোর চোর চোরটা শিশির প্রভু ছেলে। এগুলো মনে আছে? এগুলো মনে আছে, সব মনে আছে, কিন্তু সেসব কিছুই হবে না। সব কোনো মূল্য আছে বলে মনে করি না। মানুষকে কখনো ছোট করতে নেই, এটি আমাদের শিক্ষা। আমরা এখনো মনে করি রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ থেকে শুরু করে একবারে যদি আপনি খারাপ পলিটিক্সের লোক ধরেন, তাহলে আপনার অতুল্য ঘোষ, প্রমোদ দাসগুপ্ত, উত্তরদীপ ভট্টাচার্য, আপনার এইসব লোক এত ছোট কথা কখন বলে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ছিলেন শিশির অধিকারী। হ্যাঁ, একটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমি লক্ষ্য করছিলাম, বিমান বাবুকে আমরা দেখেছি ছেঁড়া পাঞ্জাবি পরে, ছেঁড়া ধুতি পরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর আলিমুদ্দিনে ঘুরে বেড়াচ্ছেন। কখনো কখনো তিনি এতটাই খামখেয়ালি হয়ে যান যে আমি একদিন সামনে দেখছি অ্যাশট্রে ভুলে গেছেন নিতে, হাতের মধ্যে সিগারেটের ছাই ফেলে দিয়ে পুরো রিয়েলাইজ করেছিলেন যে হাতটা পুড়তে চলেছে। যাই হোক, শিশির বাবু স্মোকিং ছেড়ে দিয়েছেন, পলিটিক্সে কিন্তু তিনি যা সক্রিয়তা সেই সক্রিয়তা রেখেছেন। একটা ইউনিফর্ম তার রয়েছে এবং এটাই আজীবন তাকে দেখে এসেছেন যারা পলিটিক্স করেছেন। সামান্য প্যান্ট শার্টে মাঝে মধ্যে আপনাকে দেখাই দিয়েছে, আদারওয়াইজ এই ধুতি পাঞ্জাবি। ফলে তার নখদর্পণে এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে রয়েছে, ঝাড়গ্রামেও যেটা আলাদা জেলা হয়ে গেছে সেটাও রয়েছে। তবে এইবারে পূর্ব মেদিনীপুর একটা অন্যরকম ছবি তুলে ধরবে। হ্যাঁ, যেটা দিয়ে শুরু করছিলাম শেষ করবো সেটা থেকে। এতদিন হয়ে গেল, প্রায় 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এলেন না। নন্দীগ্রামের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা এখানেই প্রমাণ পাচ্ছে। আর এই শিশির বাবু তারা লাগাতার নন্দীগ্রাম যাচ্ছেন, লাগাতার খেজুরি যাচ্ছেন এবং তাদেরকে গো ব্যাকও দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে ছবি। যাই হোক, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ বলবে মানুষ, মানুষের যে সামগ্রিকভাবে তাদের যে অধিকার, সে অধিকার প্রয়োগ করবেন। তবে এই মুহূর্তে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচকিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।